ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি থানায় বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 25 জন। এনডিটিভি জানিয়েছে, শনিবার মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দকৃত বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় এই ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। এছাড়া শ্রীনগর প্রশাসনের 2 কর্মকর্তাও রয়েছেন। বিস্ফোরণের ঘটনায় 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় এর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভি জানায়, এই থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টির সুরাহা করেছিল। পোস্টারের সূত্র ধরে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আদিল আহমেদ রাথের নামে এক চিকিৎসককে গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়। তিনি এমন পোস্টার লাগাচ্ছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে বহিরাগতদের উপর বড় হামলার হুঁশিয়ারির বাক্য ছিল। তাকে গ্রেপ্তারের পর একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়, যারা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে 13 জনকে হত্যা করে। বিহার বিধানসভা নির্বাচনের গণনা শেষের আগেই স্পষ্ট হয়ে গেছে, বিজেপি জেডিইউ জোট এনডিএফ-এর বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে। সর্বশেষ সরকারি ট্রেন্ড অনুযায়ী 243 আসনের মধ্যে এনডিএ 202টি আসন এগিয়ে, আর মহাজোট মাত্র 35টি আসনে লড়াই ধরে রেখেছে। বিজেপি 90 আসনে, জেডিইউ 84, লোজপা 19 আর হাম ও আরএলএম 4টি করে আসনে এগিয়ে। অন্যদিকে তেজস্বী যাদবের আরজেডি মাত্র 26টি আসনে এগিয়ে। রঘুপুরে তেজস্বী জিতলেও লড়াই হয়েছে টানটান। এদিকে ভোট গণনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহার এর মাধ্যমে বাংলার পরিবর্তনের পথ দেখালো। বিশ্লেষকদের মতে, নারী ভোটের রেকর্ড অংশগ্রহণ, জেডিইউ বিজেপির সামাজিক সমীকরণ ও নীতিশ মোদীর জনপ্রিয়তায় এনডিএকে ল্যান্ডস্লাইড জয় পৌঁছে দিয়েছে। ফিলিস্তিনের গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়। এর জেরে বড় ধরনের বন্যা ও মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দক্ষিণ গাজার 9 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনি আবহাওয়া অধিদপ্তরও শুক্রবার ও শনিবার উপত্যকা ও নিচু এলাকায় হঠাৎ বন্যার আশঙ্কা করেছে। দক্ষিণ গাজার 9 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ তীব্র ঝড়ের কারণে ভয়াবহ বন্যার ঝুঁকিতে আছে বলে বৃহস্পতিবার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের 2 বছরব্যাপী আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া আর মানবিক সংকটে বিপর্যস্ত এই অঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েল প্রতিদিনই চুক্তি ভঙ্গ করছে। এতে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন এবং খাদ্য ও চিকিৎসা সরবরাহ ঢুকতেও বাধা তৈরি হচ্ছে। কিন্তু আসন্ন ঝড়ের সময় শহরকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে মোবাইল পাম্প ও অতিরিক্ত সরঞ্জাম প্রয়োজন। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ চলাকালে গাজার 2,82,000-এর বেশি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজারো পরিবার শীতের আগ মুহূর্তে তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছে। হিজবুল্লাহকে নিরস্ত্র না করার অজুহাতে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল। প্রতিবেশী দেশটির প্রায় 5টি পাহাড়ি এলাকাও দখলে রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মাঝে জাতিসংঘ জানিয়েছে, লেবাননের ভূমিতে দেয়াল বানাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নির্ধারিত ব্লু লাইন এর কাছে দেয়াল নির্মাণ করেছে। এর আগে অক্টোবর মাসে লেবাননে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ইয়ারুনের দক্ষিণ পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি ওয়াল পরিদর্শন করে। এরপর বলা হয়, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। জাতিসংঘের বাহিনীরা বলছে, এর ফলে 4000 বর্গমিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড লেবাননের জনগণের জন্য দুর্গম হয়ে পড়েছে। এরই মধ্যে ইসরায়েলকে দেয়াল প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। দীর্ঘ 7 বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা জোরদারের চেষ্টা করবেন। এই সপ্তাহে ওয়াশিংটনে এই মুখোমুখি হতে যাচ্ছেন 2 নেতা। 3 দিনব্যাপী এই সফর শুরু হবে সোমবার। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে যুবরাজের। সফরকে ঘিরে ওয়াশিংটনে জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ ফোরামও অনুষ্ঠিত হবে। এই সফরে সৌদির প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চয়তা, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইবেন সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে সৌদি আরবের এখনই রাজি হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দক্ষিণ ও মধ্য আমেরিকার 4 দেশের উপর থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই দেশগুলো হলো আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং এল সালভাদর। এই 4টি দেশের সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসনের। সেই চুক্তির পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের সঙ্গে সম্প্রতি যে চুক্তি হয়েছে, ট্রাম্প প্রশাসনের সেটির শর্ত অনুসারে এই 4 দেশের খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে খাদ্য পণ্য আমদানি রপ্তানি সংক্রান্ত বিভিন্ন মার্কিন কোম্পানি। মার্কিন কর্মকর্তারা আশা করছেন এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ট্রাম্প প্রশাসন মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি সেই প্রতিশ্রুতিরই অংশ। সামনের দিনগুলোতে এমন আরও কিছু চুক্তি করা হবে। এর আগে গত 2 এপ্রিল বিশ্বের 100টিরও বেশি দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা বলে উল্লেখ করেন তিনি। জার্মানি, ইতালি ও গ্রিসের 4 সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অ্যান্টিফা আন্দোলনের সঙ্গে যোগ থাকায় সংগঠনগুলোকে বৈশ্বিক সন্ত্রাসীর তকমা দেওয়া হয়েছে। এসব সংগঠনকে হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী বলে অভিযোগ করা হয়েছে। নতুন সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত হওয়া 4 সংগঠনের মধ্যে রয়েছে জার্মানির একটি, ইতালির একটি এবং গ্রিসের 2টি সংগঠন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি এই সংগঠনগুলোকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করতে চান, যা আগামী 20 নভেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অন্যান্য গোষ্ঠীগুলোকেও টার্গেট করবে বলেও সতর্ক করেছেন রুবিও। রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা রক্ষার জন্য সব উপায় অবলম্বন করবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আইনসভা। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য অ্যাবিগালি বয়েড। সংসদ অধিবেশনে তিনি এ বিষয়ে অনুরোধ জানিয়ে ডক্টর ইউনূসের কাছে চিঠি পাঠানোর আহ্বান জানান অস্ট্রেলিয়া সরকারের প্রতি। আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম। নিউ সাউথ ওয়েলসের স্থানীয় পার্লামেন্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন কাউন্সিলের সদস্য অ্যাবিগেলি বয়েড। বক্তব্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তিনি। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠানোর আহ্বান জানাচ্ছি, যেন নির্বাচনের আগে প্রার্থীদের পূর্ণ নিরাপত্তা ও চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা হয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, তার উপর জোর দেওয়া উচিত। সম্প্রতি চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলা নিয়েও উদ্বেগ জানান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লেজিসলেটিভ কাউন্সিলের এই সদস্য। এছাড়াও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেন অ্যাবিগেলি বয়েড। অরিসুল ইসলাম, ৭১। বায়ু দূষণের কারণে ভারতের রাজধানী দিল্লি সহ বহু এলাকায় মানুষজনের নাভিশ্বাস উঠছে। তারপরও থেমে নেই দেশটির কৃষকদের ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে সাফ করার প্রক্রিয়া। দেশটির হরিয়ানা ও পাঞ্জাব প্রদেশের কৃষকরা জানান, তাদের কাছে এছাড়া কোনো উপায় নেই। কারণ ধান কাটার পর যে অংশ থেকে যায় তা না পুড়িয়ে যে মেশিন দিয়ে তোলা যায়, বেশিরভাগ কৃষকেরই সেটা কেনার সামর্থ্য নেই। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর শীত আসার আগেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে মাত্রাতিরিক্ত বায়ু দূষণ দেখা দেয়।
এবারও হয়নি তার ব্যতিক্রম। ইতোমধ্যেই নিঃশ্বাস নেওয়ার অনুপযুক্ত বাতাস বইছে শহরটিতে। তারপরও থেমে নেই খড় পুড়িয়ে ফসলের মাঠ পরিষ্কারের কাজ। দেশটিতে বায়ু দূষণের জন্য সবচেয়ে দায়ী দুই রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকরা এবছরও ধান কাটার পর আগুন লাগিয়েই পরের দফা চাষের জন্য প্রস্তুত করেছে জমি। আর এই ধোঁয়া বাতাসে ছড়িয়ে গিয়েই ৩০০ কিলোমিটার দূরের রাজধানীকেও বসবাসের অযোগ্য করে তুলছে। পাঞ্জাবের কৃষক দিদার সিং জানান, আগুন দিয়ে কৃষিজমি পরিষ্কার করে পরিবেশের যে ক্ষতি হচ্ছে এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য যে ভয়াবহ সেটা তারা ভালো করে জানেন, কিন্তু তারপরও এটিই তাদের কাছে একমাত্র পথ। কোনো কৃষকই চান না এভাবে পরিবেশের ক্ষতি করতে, কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই। কিন্তু এর বিকল্প হিসেবে যে যন্ত্র ব্যবহার করা যায় সুপার সিডার, সেটি আমাদের গ্রামে আছেই দুটো। সেটা ভাড়া করা এবং ব্যবহার যে ব্যয়বহুল তা আমাদের সামর্থ্যের বাইরে। তাই আমাদের কাছে অন্য কোনো উপায় নেই জমি পরিষ্কার করার। পাঞ্জাবের মানসা এলাকার ডেপুটি কমিশনার নবজাত কৌর জানান, ধান কাটার পর গম চাষ করার জন্য কৃষকরা খুব কম সময় পায়। এ সময়ের মধ্যে জমি প্রস্তুত করতে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পদ্ধতি মেনে আসছে। প্রথমত, কৃষকরা যেভাবে দিনের পর দিন ধরে কাজ করে আসছেন সেটিকে পরিবর্তন করার মানসিকতার অভাব রয়েছে। এরপরে আসে আর্থিক বিষয়টি। সুপার সিডার অত্যন্ত ব্যয়বহুল এবং এটির ব্যবহারও একেবারেই সহজ এমনটা নয়। আমরা সরকারিভাবে কয়েকটি মেশিন এনেছি, কিন্তু এগুলো যথেষ্ট নয়। আমরা চেষ্টা করছি এই ঘাটতি পূরণ করার। শুধু ফসলের বাড়তি অংশ পোড়ানো ধোয়াই নয়, অত্যন্ত জনবহুল দেশটিতে যানবাহনের কালো ধোঁয়া আর প্রতিনিয়ত ভবন নির্মাণের কাজও সেখানকার বাতাসে দূষণের মাত্রা বাড়াচ্ছে। যদিও ভারত সরকার দিল্লি ও এর আশপাশের এলাকাগুলোতে দূষণ কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে, তবুও এবছরও নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে দূষণ মাত্রা। সৃষ্টি ঘটক, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।